কথা নেই বার্তা নেই, হঠাৎ করেই শুনি আম্মু আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আর পাত্রীটা আমার আম্মুর ননদের আদরের মেয়ে, মানে আমার ফুফাতো বোন। তাকে লাস্ট দেখেছিলাম কানাডা যাওয়ার আগে, মানে আজ থেকে প্রায় 6 বছর আগে। আপনাদের পরিচয়টা দিয়েই দিই, আমি রাহাত। এই বছর কানাডা থেকে উচ্চশিক্ষা নিয়ে একেবারে দেশে চলে এসেছি বাবার ব্যবসার হাল ধরবো বলে। আর গল্পের নায়িকা মানে আমার ফুফাতো বোনের নাম সাবরিনা। সে দেখতে যেমন সুন্দরী তেমন শালীন একটা মেয়ে। বাকিটা গল্পে জেনে নেবেন। এমন সময় নিহা মানে আমার ছোট বোন আমার রুমে আসলো আর আমাকে বলল, ভাইয়া, সাবরিনা আপুরা এসেছে, আম্মু তোমায় ডাকছে, তাদের সাথে দেখা করার জন্য। কেন দেখা করবো কেন? তার আসতে ভালো কথা, এমনিতেই দেখা হবে। এখন গিয়ে দেখা করার কি আছে? তুমি কি ভুলে যাচ্ছ যে সাবরিনা আপুর সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে? তাড়াতাড়ি চলো, না হলে আম্মু বকবে। কি আর করার, চল দেখে আসি তাদের। তা না হলে আম্মু আমার 12টা বাজিয়ে দিবেন। ফুপি তার ড্রয়িং রুমে বসে আছেন, সাথে আম্মু। আসসালামু আলাইকুম ফুপি, আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো আছে? জি বাবা, আমার শরীর ভালো আছে। তোমার কি অবস্থা? দেশে ফিরতে কোনো অসুবিধা হয়নি তো? জি না ফুপি, কোনো অসুবিধা হয়নি। আম্মু চলে গেলেন নাস্তা আনার জন্য, আর আমার সেই ফাঁকে সাবরিনার দিকে চোখ পড়লো। মনে হয় যেন আসমানের পরী, আগে থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। সাবরিনার সাথে চোখাচোখি হতেই সে চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ গল্প করার পর আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, সাবরিনার সাথে বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দরী। ঠিক তখন আরাফাত মানে সাবরিনার ছোট একমাত্র ভাই আমার রুমে আসলো আর বলল, ভাইয়া, আমার জন্য বিদেশ থেকে কি কি এনেছো? তোমার জন্য অনেক কিছু আনছি ভাইয়া, রাতে তোমায় দেখাবো তোমার জন্য কি কি এনেছি, বলে চলে গেল। আজকে ফুপি তারা থাকবেন। রাত্রে একসাথে খাওয়ার পর বিছানায় বসে ফোন টিপছি, এমন সময় নেহা আসলো আমার রুমে। অবশ্য সাবরিনার সাথে খাবার টেবিল ছাড়া আর কথা হয়নি, আর সে আমার রুমে আসেনি আর আমিও তার কাছে যাইনি। নেহা এসে বলল, ভাইয়া, তোমার জন্য একটা সুখবর আছে। আম্মু, আপু, ফুপু তারা তোমার আর সাবরিনা আপুর বিয়ের সম্পর্কে কথা বলছে। পরিবারের সবাই এই বিয়েতে রাজি। 2 দিন পর আমরা ফুপুর বাড়ি যাব বিয়ের তারিখ ঠিক করতে। কি বলিস এসব? এত তাড়াতাড়ি বিয়ে? মাত্রই দেশে আসলাম, কিছুদিন যাক, তারপর না হয় বিয়ে। এসব বলে করে লাভ নেই, আব্বু আম্মু সব ঠিক করে রেখেছেন। আর হ্যাঁ, ফুপুকে তুমি কিছুদিন পর আম্মু বলে ডাকবে। এসব ভেবে আমার খুব হাসি পাচ্ছে। দাঁড়া, এখনই খুব পেকেছিস তাই না? এসব বলতে নেহা দৌড়ে পালালো। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে সাবরিনার কথা ভেবে ভেবে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল করিনি। পরের এমনিতে দেরিতে ঘুমানোর হয়তো মানে কি? কেন সাবরিনা, তুমি কি বুঝতে পারো না আমি তোমার জন্য কতবার আমাবি না? নিহা এসে বলল, ভাইয়া, তোমরা এখানে বসে গল্প করছো আর এদিকে আমি তোমাদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ফুপু তোমাদের খেতে ডাকছেন। চলো নেহা। হ্যাঁ চলো। ভাইয়া, আপু, তোমাদের কিন্তু দারুণ লাগছে আজকে, আর দুজনকেও মানিয়েছে বেশ। হয়েছে, তোকে আর এত বেশি বলতে হবে না, তুই যা, আমরা আসছি। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। ফুপুর বাসা থেকে চলে আসার আগে আম্মু সাবরিনাকে 5,000 টাকা সালামি দিলেন। ফুপুর বাসা থেকে বিদায় নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়লাম। এদিকে সাবরিনাকে রাহি ফোন দিল। এই, তোকে কতবার বলবো আমায় ফোন দিয়ে ডিস্টার্ব করবি না? শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাও বুঝি তোর মামাতো ভাইয়ের সাথে। তাহলে তুই জেনে গেছিস আমাদের বিয়ের কথা? ভালোই হলো, এখন থেকে আমায় আর ডিস্টার্ব করবি না। তুই বিয়ে করবি ভালো কথা, কিন্তু জেনে রাখ এই বিয়েটাই তোর জীবনকে ধ্বংস করে দিবে। জীবনটা ধ্বংসের জন্য প্রস্তুত থাক, এই বলে রাহি ফোন কেটে দিল। রাহির কথাগুলো শুনে সাবরিনা ভয় পেয়ে গেল। রাহি কি করতে যাচ্ছে যে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে? রাহি যে খারাপ, যে কোনো কিছুই করে ফেলতে পারে। এইসব কথা চিন্তা করতে করে সাবরিনা শুয়ে পড়ল। এদিকে রাহি ভাবতে থাকলো কি করে সাবরিনাকে তার হবু স্বামীর কাছে ছোট করা যায় এবং বিয়ের পর সাবরিনার জীবনটা ধ্বংস করা যায়। রাহি একটা প্ল্যানও বের করে ফেললো। প্ল্যান বের করার পর একটা অট্ট হাসি দিয়ে রাহি বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। এক বন্ধুর ফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল। কিরে, কই তুই?
দেশে আসলি অথচ আমাদের কোনো খোঁজ খবরই রাখিস না। না রে, একটু ব্যস্ত ছিলাম আজকে, তাই তোদের সময় দিতে পারিনি। ওহ, তা আজকে তো তোর বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, তা কোন দিন ঠিক হলো? এই তো আগামী শুক্রবারে। এ তো খুব ভালো খবর। তা তুই তাড়াতাড়ি আমাদের আড্ডাখানায় চলে আয়। কি আর করার, ঘুম থেকে উঠে চলে গেলাম সেই পুরনো আড্ডাখানায়, যেখানে স্মৃতি হয়ে আছে আমার অনেক কিছু। এভাবে পরিবারের সাথে, বন্ধুদের সাথে এবং সাবনের সাথে আমার দিনগুলো ভালোই কাটছিল। দিন যত যাচ্ছিল, বিয়ের দিন তত এগোচ্ছিল। আজ মঙ্গলবার, বিয়ের বাজারের জন্য আমরা সবাই গেলাম। অনেক কেনাকাটার পর বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বুধবার থেকেই বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। আত্মীয় স্বজন আসতে শুনানোর ব্যবস্থা করছি। এদিকে সাবরিনাদের বাড়িতেও বিয়ের আয়োজন বেশ ভালো করেই হচ্ছে। ফুপু ব্যস্ত মেহমানদের নিয়ে। হঠাৎ সাবরিনার ফোন পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ এখন পর্যন্ত সাবরিনা আমার ফোন দেয়নি। আমি ফোন দিলেই শুধু কথা বলতো। আমি ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কি মনে করে ফোন দিলে? কোনো বিশেষ দরকার আছে নাকি? না, এমনিই ফোন দিলাম। কেন, ব্যস্ত নাকি? না, ব্যস্ত না। তুমি তো আমায় কোনো সময় ফোন দাওনি, তাই ভাবলাম হয়তো বিশেষ কোনো দরকারে ফোন দিয়েছ। না, এমনিতেই ফোন দিয়েছি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলার পর সে বাই বলে ফোনটা কেটে দিল। পরের দিন মানে বৃহস্পতিবার, আজকে আমার গায়ে হলুদ। পুরো বাড়ি আনন্দে মুখরিত হয়ে আছে। সাবরিনাদের বাড়িও একই অবস্থা, সবাই আনন্দ ফুর্তি করছে আমার ডাক দেওয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এমন সময় আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল এরকম: ভাইয়া, কাল সাবরিনার সাথে তোমার বিয়ে। সাবরিনা মেয়েটা ভালো না, যদি তোমার জীবনটা ধ্বংস করতে না চাও তাহলে বিয়েটা করো না। আমি পরক্ষণে ফোন দিলাম অপরিচিত নাম্বারে, কিন্তু সুইচ অফ। আমি প্রচন্ড চিন্তায় পড়ে গেলাম। কে এই ব্যক্তি, আর কেনই বা এমন কথা বলছে? সাবরিনা কি আসলে খারাপ নিয়ে? আমার মাথা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। কি হতে যাচ্ছে রাহাত ও সাবরিনার জীবনে? মাথা আমার প্রচন্ড লেভেলের খারাপ হয়ে যাচ্ছে। কে আমায় এমন মেসেজ দিল? আর মেসেজটা যে দিল সে আমার নাম্বার কই পেল? নাকি আমার পরিচিত কেউ? একজন আমার সাথে মজা করছে। কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় বন্ধুরা রুমে চলে এলো। কিরে রাহাত, এখানে বসে কি করছিস? কিছু না রে। গায়ে হলুদের সব আয়োজন রেডি, তাড়াতাড়ি চল, তা না হলে অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে। তারপর আর বেশি কিছু না ভেবে চলে গেলাম নিজের গায়ে হলুদে। আম্মু, আব্বু, মামা, মামানি, খালা সবাই আমার গায়ে হলুদ মেখে দিল। সবাই বেশ আনন্দ করছে অনুষ্ঠানে, কিন্তু আমি শুধু একটা বিষয় নিয়েই পড়ে আছি। বিষয়টা শুধু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। পরে অবশ্য কেউ হয়তো আমার সাথে মজা করছে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিই। সবার সাথে ফটো তোলার পর অনুষ্ঠান শেষ হতে রাত 1টা বেজে গেল। পরে আবার নাচের অনুষ্ঠান হলো। সব মিলিয়ে রাত 3টা বেজে গেল অনুষ্ঠান শেষ হতে। সাবরিনার বাড়িতেও গায়ে হলুদের অনুষ্ঠান জমজমাট ভাবে হচ্ছে। হলুদ শাড়িতে সাবরিনাকে অসাধারণ লাগছে। সাবরিনা আজ অনেক খুশি, কারণ অবশেষে এসে তার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য পাচ্ছে। যে মানুষটাকে সে লুকিয়ে লুকিয়ে একা একা ভালোবাসে গেছে, সে মানুষটাকে সে পাচ্ছে। সাবরিনার কাছে তার চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? বিয়ের দিন সকালবেলা সারা বাড়ি মেহমানের জন্য ভরে গেছে। আমার গোসল শেষে সবাই রেডি হয়ে সাবরিনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ বিয়েটা সাবরিনাদের নিজের বাড়িতে হবে। এদিকে সাবরিনাদের বাড়িতে অনেক আয়োজন, কারণ কিছুক্ষণ পরেই বাড়ির জামাই আসবে বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে। সাবরিনাকে নিয়ে তার বান্ধবীরা পার্লারে চলে গেল, কারণ মেয়েরা সাজতে ভালোবাসে, আর সেটা যদি হয় নিজের বিয়েতে তাহলে তার কোনো কথাই নেই। সাবরিনাকে বিয়ের শাড়ি পরানো হচ্ছে। সাবরিনার সব প্রয়োজনীয় জিনিস আগেই তাদের বাড়িতে দেওয়া হয়েছিল। লাল শাড়ি পরেছে সে, মুখে হালকা মেকআপ, চুলে খোপা, হাতে লাল চুড়ি, গলায় গহনা, একদম অস্পরি লাগছে সাবরিনাকে। সাবরিনাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে দুপুর 2টা বেজে গেল। গিয়ে কিছুক্ষণ ফটোশুট করার পর কাজী সাহেব আসলেন বিয়ে পড়াতে। ঠিক তখনই আমার মাথায় ঘুরতে লাগলো সেই মেসেজের কথা। আমি আনমনে মেসেজের কথা ভাবছিলাম। এমন সময় কাজী সাহেবের কথায় ঘুর কাটলো। রাত বলো বাবা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। সাবরিনা আগে তার স্বাক্ষরও কবুল বলে দিয়েছে। দোয়া শেষ করে খাওয়া দাওয়া করে সবাই সাবরিনার পাশে আমায় নিয়ে গেলেন।
সেখানে মিষ্টিমুখ ও ফটোশুটের পর এবার বিদায়ের সময় হয়েছে। ফুপু আমার কাছে আসলেন। আমার মেয়েকে আমি তোমার কাছে তুলে দিচ্ছি। আজ থেকে তুমি আমার মেয়ের জামাই হলেও তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি আমার ভাইয়ের ছেলে। আমি জানি আমার মেয়ে তোমার কাছে সুখে থাকবে। আমার মেয়ে যদি কখনো কোনো ভুল করে তবে তার সে ভুলটা সংশোধন করে শিখিয়ে দিও। জি ফুপু, আমি সর্বোচ্চ চেষ্টা করব সাবরিনাকে খুশি রাখার। ফুপু সাবরিনার হাত আমার হাতে তুলে দিয়ে কান্না ঢলে পড়লেন। ফুপুর কান্না দেখে সাবরিনাও কাঁদতে লাগলো। ফুপুকে সবাই ধরাধরি করে রুমে নিয়ে গেল। তারপর আমরা সবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে সাবরিনা অজোরে কেঁদে চলছে, কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। সাবরিনা, প্লিজ কেঁদো না, কাঁদলে তোমায় একটু ভালো লাগে না। প্লিজ তুমি শান্ত হও। কথাগুলো তার হাতে হাত দিয়ে বললাম। সাবরিনা কিছু না বললেও কান্নাটা একটু কমিয়েছে। তারপর সাবরিনার মুখটা আমার ঘাড়ে দিয়ে দিই যাতে সে একটু ঘুমোতে পারে। সাবরিনাও লক্ষ্মী মেয়ের মতো আমার কাঁধে শুয়ে পড়লো। বাসায় আসতে আসতে রাত 9টা হয়ে গেল। সাবরিনাকে আমি কোলে করে আমার রুমে শুয়ে দিয়ে আসলাম। তার সাথে তার দুটি চাচাতো বোন আর চাচাতো ভাই, মানে আমার শালাশালিও এসেছে। তারাও আমার রুমে চলে গেল। আমি বাহিরে এসে বন্ধুদের সাথে গল্প করছি। আম্মু আমার রুমে চলে গেলেন সাবরিনার সাথে দেখা করার জন্য। সাবরিনা, মা ফ্রেশ হয়ে নাও। এই নাও শাড়ি, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। সাবরিনা ফ্রেশ হতে চলে গেল আর আম্মু সাবরিনা ও আমার শালাশালিদের জন্য খাবার আনতে গেলেন। সাবরিনার খাওয়া দাওয়ার পর নিহা আমার রুমে গেল সাবরিনার সাথে দেখা করতে। ভাবি, কি অবস্থা, কেমন লাগছে? ভালো, কিন্তু আমায় ভাবি বললা কেন? ভাবিকে তো ভাবি বলবোই, তাই না? না, আমায় শুধু আপু বলে ডাকবে, বুঝতে পারছো নিহামণি? আপু, একটু মজা করছিলাম। এদিকে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অন্য রুমে শুয়ে পড়লাম। সাবরিনা ও আমার দুই ছোট শালি আমার রুমে শুয়ে পড়লো। পরের দিন কনেপক্ষ আমাদের বাড়িতে আসবে। বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে। আব্বুর বন্ধুরা এবং অফিস কলিগরাও আজকে আসবে। কনেপক্ষে আসার পর খাওয়া দাওয়া শেষ হতে হতে বিকাল 4টা হয়ে গেল। আব্বু বলেছেন কয়েকদিন পর আবার আব্বুর বন্ধুদের এবং কলিগদের আবার পার্টিতে আমন্ত্রণ দিবেন। তাই আর আজ তাদের সাথে পরিচিত হয়নি। আজ বাসা কিছুটা খালি, কারণ কিছু মেহমান আজ চলে গেছে। আজ আমার বাসরাত। প্রত্যেক পুরুষই তার এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। হয়তো পুরুষদের মতো নারীরাও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। রাত যত গভীর হতে থাকলো মনের ভেতর তত কেমন জানি করতে লাগলো। রাতের খাবার খেলাম রাত 10টায়। সাবরিনা হয়তো আমার রুমে খেয়েছে। খাওয়ার সময় তাকে টেবিলে দেখতে পাইনি। রাত 11টা। সাবরিনা সাজগোজ করে বাসর করে অপেক্ষা করছে তার স্বপ্নের মানুষটার জন্য। কখন তার স্বপ্নের মানুষটা তার কাছে আসবে অবশ্য তার একটু ভয় লাগছিল। এদিকে আমি খাওয়া দাওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকলাম। শালার বন্ধুরাও আমায় যেতে দিবে না। কি যে আড্ডা দিতে দিতে রাত 12টা হয়ে গেল। এমন সময় আম্মু ডাক দিলেন। এই রাহাত, তুই এখানে বসে আছিস আর ওইদিকে আমার সাবরিনা মা একা একা বসে আছে। যা তাড়াতাড়ি রুমে যা। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। মা চলে গেলেন। আমি বন্ধুদের থেকে বিদায় নিতে চাইলে তারা আমার কাছে 5,000 টাকা চাইলো, কারণ তারা নাকি আমার বাসর ঘর সাজিয়ে দিয়েছে। কি আর করার, 3,000 টাকা দিলাম। বন্ধুরা আমার শুভকামনা বলল এবং বিড়ালটা যেন ভালো করে মারি সেটা বলল। আমি বাসর ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করা মাত্রই সাবরিনা আমার পা ধরে সালাম করলো। এ কি করছো সব? লাগবে না সালাম করতে, উঠো। আজ থেকে আপনি আমার স্বামী, আর বাসর ঘরের স্বামীকে সালাম করতে হয়। ও ভালো, চলো দুজনে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি। তারপর আমরা ফ্রেশ হয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। বাসুরাতে আমি তাকে তার মহারণা পরিশোধ করলাম এবং তাকে একটি আংটি গিফট করলাম। তারপর গল্প করতে করতে রাত 2টো বেজে গেছে। সাবরিনাকে দেখে মনে হচ্ছে সে আমায় স্বামী হিসেবে পেয়ে অনেক খুশি, আর আমায় এই সুযোগটাই কাজে নিতে হবে। তারপর আমরা চলে গেলাম অচেনা এক অনুভূতি রাজ্যে। বাকিটা আপনাদের না জানলেও চলবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাবরিনা আমার পাশে নেই। সকাল 9টা হয়ে গেছে। হয়তো সে মাকে রান্নার কাজে সাহায্য করছে। এমন সময় আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা ভিডিও মেসেজ এলো। ভিডিওটা দেখে আমার পা হতে মাটি সরে যেতে লাগলো। এমন অবস্থা।
ভিডিওটি দেখে আমার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। ভিডিও সাবরিনার অন্তরঙ্গের ভিডিও ছিল। তার মানে কি সাবরিনার কারোর সাথে রিলেশন ছিল? সাবরিনা তাহলে আমার এত বড় ধোঁকা দিল? আর যে আমার এই ভিডিওটা দিল সে কি সাবরিনার বয়ফ্রেন্ড? আমি সাবরিনাকে ডাক দিলাম, এই সাবরিনা কই তুমি, এদিকে একটু আসো তো। কিছুক্ষণ পর সাবরিনা আমার কাছে আসলো। একটু আগে মনে হয় সে গোসল করেছে। তাকে দেখতে আগে থেকে অনেক সুন্দর লাগছে। আমার এসব ভাবলে চলবে না। এই সাবরিনা, তুমি আমায় এত বড় ধোঁকা দিতে পারলে? আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম যে আমায় এত বড় ধোঁকা দিলে? সাবরিনা আমার কথার কিছুই বুঝতে পারছে না। আপনি কি বলছেন এসব? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এখন তো কিছুই বুঝতে পারবে না। আমায় বললেই পারতে যে তোমার বয়ফ্রেন্ড ছিল আর তার সাথে তোমার সবকিছু হয়ে গেছে। আমি সবাইকে বুঝিয়ে বলতাম যে তুমি অন্য কাউকে ভালোবাসো। সবাই হয়তো মেনে নিত তোমাদের ভালোবাসা। আমার জীবনটা ধ্বংস করার কোনো মানে হয় না সাবরিনা। আপনি কি বলছেন এসব? আমি আপনার জীবন ধ্বংস করতে যাব কেন? আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমি আবার কার সাথে সবকিছু করতে যাব? তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? তুমি কারোর সাথে কিছু করোনি? তাহলে এটা কিসের ভিডিও? সাবরিনা ভিডিওটা দেখে ভয়ে কাঁপতে থাকলো, কারণ ভিডিওটা তার ওই অন্তরঙ্গের। ভিডিওটা সাবরিনা আর রাহির অন্তরঙ্গে ছিল। বিশ্বাস করো রাহাত, আমি এমন কিছুই করিনি। এগুলো সব মিথ্যা। রাহি আমার জীবনটা ধ্বংস করার জন্য এসব ভিডিও এডিট করে আমায় ফাঁসাতে চাইছে। সাবরিনা মাথায় হাত দিয়ে বলল, রাহাত প্লিজ আমায় বিশ্বাস করো, এসব সব মিথ্যা। কাঁদতে কাঁদতে সাবরিনা কথাগুলো বলল। সাবরিনার কান্না দেখে মনে হলো সাবরিনা সত্যি কথাই বলছে। আর সাবরিনাকে আমি ছোটবেলা থেকেই চিনি। সে যে এমন কাজ করবে সেটা আমারও বিশ্বাস হয় না। প্লিজ সাবরিনা, আমি এত বড় ধোঁকা না দিলেও পারতে। এখন আর এত কান্নাকাটি করতে হবে না। দরকার হলে আমি তোমাদের জীবন থেকে চলে যাব। ভাইয়া প্লিজ আমায় বিশ্বাস করো, এগুলো রাহির চক্রান্ত। ও আমার সংসারটা নষ্ট করার জন্য এই ভিডিওটা তৈরি করেছে, যাতে আপনি আমায় ভুল বোঝেন। তাহলে ভিডিওটির ছেলেটা রাহি। এই রাহি আবার কে? রাহি হলো আমার কলেজ জীবনের ক্লাসমেট। রাস্তাঘাটে কলেজ ক্যাম্পাসে আমাকে বিরক্ত করত, আমি পাত্তা দিতাম না। ও শুধু আমাকেই না, কলেজের অনেক মেয়েকেই বিরক্ত করত, তবে আমায় একটু বেশি বিরক্ত করত। আর সে যেদিন আমার বিয়ের কথা জানতে পেরেছিল সেদিন আমায় অনেক থ্রেট দিয়েছিল। বলেছিল সে আমায় বিয়ে করতে দিবে, কিন্তু বিয়ের পর এমন কিছু করবে যাতে আমার স্বামী আমায় ভুল বোঝে এবং আমার সংসার ধ্বংস হয়ে যায়। তোমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সব নষ্টের মূল ওই রাহি। আর এই রাহিকে ধরতে পারলেই সত্য মিথ্যা সব প্রকাশ হয়ে যাবে। আগে এই রাহিকে ধরতে হবে। রাহাত, এই রাহিকে ধরলেই আপনি সব প্রমাণ পেয়ে যাবেন। কিন্তু রাহি একটা বকাটে মাস্তান, যদি সে আপনার কিছু করে ফেলে? রাহি যত বড় মাস্তানে হোক না কেন, আমার কাছে সে কিছুই না। তুমি আমার তার ফটো আর ঠিকানাটা দাও। সাবরিনা রাহির ঠিকানাটা জানতো আর ফটো ফেসবুকে ছিল, সেখান থেকে দিল। এমন সময় আম্মু রুমে আসলেন। তোরা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে কি করছিস? সেই কখন থেকে তোদের ডাকছি। আমরা এমন অবস্থায় ছিলাম যে আম্মুর ডাক শুনতে পাইনি। না মামানি, রাহাতের কি একটা দরকার ছিল, তাই আমরা আপনার ডাক শুনতে পাইনি। ঠিক আছে, তোমরা নাস্তা করতে চলে আসো। সাবরিনা তুমি খেয়ে নাও, আমার একটা জরুরি কাজ আছে, আমি বাহিরে খেয়ে নিব। আমি রাহির ফটো আর ঠিকানাটা জেনে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে বেরিয়ে বন্ধুদের ফোন দিলাম। তাদের সাথে দেখা করার পর তাদেরকে রাহির ফটো আর ঠিকানাটা দিলাম। বললাম আজ রাতের মধ্যে রাহিকে কিডন্যাপ করতে হবে। বন্ধুরা বলল তাদের এক পরিচিত কিডন্যাপার আছে, কিন্তু টাকা 1 লাখ লাগবে। আমি বললাম টাকা যা লাগবে দেব, কিন্তু ছেলেটাকে আজ রাতের মধ্যে আমার চাই। তাহলে ঠিক আছে, আজ রাতের মধ্যেই ছেলেটাকে আমরা পেয়ে যাব। তবে বন্ধুদের আমি এই ব্যাপারে কিছুই বললাম না যে কি কারণে রাহিকে আমি কিডন্যাপ করব। এক বন্ধু কিডন্যাপারকে ফোন দিয়ে রাহির ফটো আর ঠিকানাটা দিল এবং কিডন্যাপের পর কোথায় এনে রাখবে তার ঠিকানাটাও দিল। তারপর আমরা নাস্তা করলাম। চিন্তা করলাম রাহির সাথে দেখা না করে আজ আর বাসায় যাব না। তারপর আমরা সবাই আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে রাত 7টায় কিডন্যাপার ফোন দিয়ে বলল অপারেশন সাকসেসফুল। তারপর কিডন্যাপারকে আমরা এটিএম কার্ড থেকে টাকা দিয়ে বিদায় করে দিলাম। রাহিকে আমাদের পুরাতন বাংলোতে বন্দি করে রাখা হয়েছে আমাদের কথা মতো। তারপর আমরা সব বন্ধুরা চলে গেলাম আমাদের পুরনো বাংলোতে রাহির সাথে দেখা করতে, কারণ রাহির কাছেই সব সত্য মিথ্যা লুকিয়ে আছে। সেখানে গিয়ে দেখি রাহি অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। আমরা তার জ্ঞান ফিরালাম। তারপর
রাহিকে জ্ঞান ফেরানোর পর। আপনারা সবাই কে আর আমাকে এভাবে কিডন্যাপ করে এখানে বেঁধে রেখেছেন কেন? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। একটু পর তোর সাথে যে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। তোমরা আমায় চেনো না যে আমি কে, এর ফল কিন্তু ভালো হবে না। ও তাই বুঝি? তা তুই কে শুনি? এই বলে গালে একটা সজোরে থাপ্পড় দিল। রাহাত, একে তুই কি জন্য এখানে নিয়ে এসেছিস আমাদের একটু বলতো। এটা আমার পার্সোনাল ব্যাপার, তোরা এই রুম থেকে চলে যা। একে আমি একাই দেখে নেব। তারপর বন্ধুরা পাশের রুমে চলে গেল। এই কুত্তার বাচ্চা, তোকে এখানে কেন নিয়ে এসেছি জানিস? জানি না ভাই, আমার অপরাধটা কি? তুই তাহলে কিছুই বলতে পারছিস না? এই মেয়েকে চিনিস? ভালো করে চিনি। ও আমাদের কলেজের 1 নাম্বারের বাজে একটা মেয়ে। শালা কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার স্ত্রীকে বাজে মেয়ে বলিস? বাজেই তো। ও আমার সাথে প্রেমের অভিনয় করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আপনাকে বিয়ে করেছে। রাহের কথা শুনে আমার মাথাটা চরম লেভেলে খারাপ হয়ে গেল। পাশে একটা 2 হাতের মতো বড় রড ছিল। এই রড দিয়েই রাহেকে এলোপাথারি মারতে লাগলাম। ভাই, আমাকে মারছেন কেন? আমি তো সবকিছু সত্যি বললাম। তোর তো দেখি অনেক বড় কলেজা। তোর আমার সামনে আমার স্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করছিস। তার আগে এটা বল, তুই এই ভিডিওটা কিভাবে বানিয়েছিস? ভিডিওটা তো সত্যি, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। শালা তুই দেখি কিছুতে সত্যি কথা বলবি না। যদি জীবন নিয়ে বাড়ি ফিরতে চাস তাহলে সত্যি কথা বল। এই বলে রাহেকে মারতে থাকলাম। এক পর্যায়ে সে বলল, প্লিজ আমায় আর মেরো না, আমায় ছেড়ে দাও, আমি সব সত্যি কথা বলছি। এই তো ভালো ছেলের মতো কথা বল, তুই সাবরিনার সাথে কেন এমন করলি? কেন তুই সাবরিনার জীবনটা নষ্ট করতে চেয়েছিলি? সাবরিনাকে যেদিন কলেজে ফার্স্ট দেখি সেদিনই তার প্রতি আমার নজরটা বেড়ে যায়। অনেক চেষ্টা করি তাকে আমার করে নেওয়ার জন্য, কিন্তু সে কিছুতে আমায় পাত্তা দিচ্ছিল না। এভাবে দিন কেটে যাচ্ছিল। তবে যখন শুনি সাবরিনার বিয়ে ঠিক হয়ে গেছে তখনই ভাবতে থাকি, সাবরিনাকে যখন আমি পাইনি তখন সাবরিনাকে আমি সুখী হতে দেব না। তাকে বিয়ে করতে দিব ঠিকই, কিন্তু বিয়ের পর এমন কিছু করব যাতে তার স্বামী তাকে ভুল বুঝে এবং তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং সাবরিনার জীবনটা ধ্বংস হয়ে যায়। তাহলে তুই এই ভিডিওটা কিভাবে তৈরি করলি? আমার একজন পরিচিত ব্যক্তির কাছ থেকে। সে এডিটে ওস্তাদ। আর তুই সেই এডিট করা ভিডিও আমার মোবাইলে পাঠালি যাতে আমি সাবরিনাকে ভুল বুঝি আর তাকে ডিভোর্স দিয়ে দেই, কিন্তু সেটা হলো না। প্লিজ আমায় ছেড়ে দেন, আমি আর জীবনেও আপনাদের ত্রিসীমানায় আসবো না। তোকে একটা সুযোগ দেওয়া যায়, কারণ তুই সত্যিটা সহজে স্বীকার করে নিয়েছিস। আজ তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আর কোনোদিন যদি এসব বিষয়ে কিছু শুনি তবে সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। ঠিক আছে। তারপর আমি আমার বন্ধুদের ডাক দিলাম, এই তোরা কই, এদিকে আয়, আমার কাজ শেষ। এবারে আপদটাকে বাইরে ফেলে। কি তুই এর কি অবস্থা করলি? আর তোর কাজ শেষ মানে আমার তো কিছুই করতে দিলি না। তোদের কাজটা হলো, একে এখন বাইরে ফেলে দিয়ে আয়। আর এই নে, এই চিকিৎসার টাকাটা ওকে দিয়ে দিস যেন চিকিৎসা করে। আর তাকে বলে দিস, এসব কাজ যদি ভবিষ্যতে করার চেষ্টা করে তাহলে এর ফল হবে মৃত্যু। বন্ধুরা চলে গেল রাহিকে বাইরে রেখে আসতে। মোবাইল চেয়ে দেখি রাত 11টা হয়ে গেছে আর বাড়ি থেকে 100টারও বেশি ফোন আসছে। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। এদিকে সাবরিনা, আব্বু আম্মু, নিহা সবাই আমার জন্য খুব চিন্তা করছেন। ছেলেটা সেই সকালে কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু এখনো আসছে না কেন? আম্মু আবার ফোন দিল, ফোনটা ধরলাম। বাবা তুই ঠিক আছিস তো? তোকে এত ফোন দিয়ে যাচ্ছি, তুই ফোন ধরছিস না কেন? আর তুই এত রাত পর্যন্ত কি এত কাজ করছিস? ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি, আর আমি আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরছি। এই বলে ফোনটা কেটে দিলাম। আমি ফোন ধরাতে বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাবরিনার চিন্তাটাও এতক্ষণে মাথা থেকে নামলো। বন্ধুরা চলে এলো বাসায়। আস্তে আস্তে রাত 11:30 বেজে গেল। বাসায় ঢুকে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। মনে হচ্ছে সবাই আমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে বসে আছো যে? খুব ক্ষুধা লেগেছে, আমার খেতে দাও। তার আগে বল, এত রাত পর্যন্ত কোথায় ছিলি তুই? আব্বু, একটা জরুরি কাজ ছিল তাই এত রাত হয়ে গেছে। তোর কি এত জরুরি কাজ যে আমার আম্মুটাকে রেখে এত রাত পর্যন্ত বাইরে ছিলি? আম্মু প্লিজ, আর এত রাত হবে না, এখন আমায় খেতে দাও।
তারপর সবাই খেয়ে দিয়ে রুমে চলে গেলাম। আমি একটু আগে রুমে চলে আসলাম। সাবরিনা সবকিছু গুছিয়ে রুমে এসে দরজা বন্ধ করলো। আপনার কি এত কাজ ছিল যে সারা দিন রাত বাহিরে ছিলেন? আমি যদি আজকে বাইরে না থাকতাম তাহলে সব সত্য মিথ্যা জানতে পারতাম না। কি বললো রাহি, প্লিজ বলো। আমি বিছানা থেকে উঠে সাবরিনার দিকে এগিয়ে এসে সাবরিনাকে জড়িয়ে ধরে বললাম। সাবরিনাকে গিয়ে পেছন থেকে জোরে জোরে বললাম, আই এম সরি সাবরিনা, শুধু শুধু তোমায় সন্দেহ করেছিলাম। রাহির কাছ থেকে সবকিছু জেনে নিয়েছি যে সব দোষ ওই রাহি। তা আপনি তার থেকে কিভাবে এসব জানলেন? তোমার এসব না জানলেও চলবে ফুফাতো বউ। ওই চলো না আমরা এখন একটু প্রেম করি। হয়েছে, এখন আর প্রেম করতে হবে না। কাল আমাদের বাড়িতে যেতে হবে, আমার আর তোমার। আব্বু আম্মু আর আরফাতকে খুব মিস করছি। ঠিক আছে ফুফাতো বউ, আগামীকাল যাব আমার ফুফু আম্মুর বাড়ি। এবার তাহলে আমায় একটু আদর করতে দাও তোমাকে। এই বলে সাবরিনাকে পাঁচকুলে করে বিছানায় নিয়ে গেলাম। বাকিটা আর বলবো না। পরের দিন সকালে সাবরিনা আমায় ডাকছে। এই ওঠেন, আর কত ঘুমাবেন? চোখ খুলতেই দেখি সাবরিনা আমার চোখের সামনে বসে আছে। সদ্য গোসল করে আসা সাবরিনাকে অসাধারণ লাগছে। মাথার চুলগুলো এখনো ভিজে। সাবরিনার দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি আমার ফুফাতো বউকে দেখছি। কি অপরূপ আমার ফুফাতো বউ। এই বলে একটানে সাবরিনাকে আমার কোলে বসিয়ে ফেললাম। কি করছো এসব? এখন এসব একদম না, মাত্র গোসল করেছি। আর তুমিও গোসল করে নাও, নাস্তা করতে হবে। আমি তার গালে একটা কিস করে বললাম, ঠিক আছে ম্যাডাম, আপনি গিয়ে নাস্তা রেডি করেন, আমি আসছি। সাবরিনা চলে গেল নাস্তা তৈরির জন্য, আর আমি চলে গেলাম গোসল করতে। গোসল করে চলে গেলাম নাস্তা করার জন্য। গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে। তুই এসেছিস, বস খেয়ে নে। আজ আবার আমার সাবরিনা মামুনিকে নিয়ে তোর ফুপুর বাড়িতে যেতে হবে। জি বাবা, সাবরিনাও বলেছে। তাহলে তোরা নাস্তা করে বেরিয়ে পড়ছিস? এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার, বিকালের দিকে যাই। একদম না, আমার সাবরিনা মামুনিটার মনটা দেখছিস না খারাপ হয়ে আছে? আমি সাবরিনার দিকে তাকিয়ে দেখলাম সত্যি সাবরিনার মুখটা কালো হয়ে আছে। আমি বিকালে যাব বলেছি বলে। ঠিক আছে আম্মু, সকাল সকালেই বেরিয়ে পড়বো। তারপর নাস্তা করার পর চলে গেলাম রুমে রেডি হওয়ার জন্য। আমরা রেডি হতে হতে সকাল 10টা হয়ে গেল। তারপর আমরা দুজনে বাড়ির মানুষদের বিদায় জানিয়ে আমাদের নিজস্ব গাড়ি দিয়ে চললাম। উদ্দেশ্য ফুপুর বাড়ি। ফুপুর বাড়ি হলেও আজ যাচ্ছি তাদের বাড়ির জামাই হয়ে। যাওয়ার পথে ফলমূল মিষ্টি জাতীয় সবকিছু নিলাম শ্বশুর শাশুড়ির জন্য। সাবরিনা, যাক তাহলে প্রথমবার আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার কি যে ভালো লাগছে। ফুপুর বাড়ি থেকে সোজা শ্বশুর বাড়ি হয়ে গেল। তুমি যদি আমার ফুফাতো বোন থেকে আমার বউ হতে পারো, তাহলে ফুপু কেন শাশুড়ি হতে পারবে না? তাও ঠিক। সাবরিনা আমার কাঁধে মাথাটা দিয়ে গাড়ির গ্লাস বাহিরের দৃশ্য দেখতে থাকলো। সাবরিনারও অসম্ভব ভালো লাগছে, কারণ সে তার প্রিয় মানুষটাকে নিয়ে তার নিজের বাড়িতে যাচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম সাবরিনাদের বাড়িতে। আমাদেরকে দেখে ফুপু ফুপাজি অনেক খুশি হলেন। আরাফাত এসে সোজা সাবরিনার কোলে উঠে পড়ল। সাবরিনা খুশিতে কেঁদেই দিল, কারণ সে এই কয়েকদিন তার বাড়ির মানুষকে অনেক বেশি মিস করেছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর দুপুরের দিকে আমি একটু বিশ্রাম নিলাম। সাবরিনা তার পরিবারকে সময় দিচ্ছে। ফুপু সাবরিনাকে বললেন, এই কয়েকদিন কেমন কাটলো তোর মামা বাড়িতে? অনেক ভালো আম্মু, আমি বুঝতেই পারিনি যে তোমাদের ছাড়া আমি আছি। বিকালের দিকে একটু নাস্তা করলাম। এমন সময় আমার কিউট দুটো শালি এলো। দুলা ভাই কেমন আছেন? এখন মনে পড়লো দুলাভাইয়ের কথা। দুলাভাই সে সকাল থেকে এখানে, আর তোমরা এখন এলে। যাই হোক, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা এই কদিন মনে হয় অনেক ভালোই কাটছে আপুকে নিয়ে। ভালোই কেটেছে, তবে তোমরা থাকলে আজ দিনটা অনেক ভালো কাটবে। তারপর একটু বাহির হলাম গ্রামটা দেখতে। গ্রাম হলেও কি হবে, একদম শহরের মতো পাকা রাস্তাঘাট, গাড়িও চলে। সন্ধ্যার দিকে চলে আসলাম। তা আমাদের গ্রামটা কেমন লাগলো আপনার? অনেক সুন্দর, তবে তোমার থেকে বেশি নয়। হয়েছে, আর বলতে হবে না। সাবরিনার চাচা চাচি আসলেন। সবার সাথে গল্প করলাম। গল্প করতে করতে রাত 9টা হয়ে গেল। সবাই মিলে খেয়ে নিলাম। সাবরিনার চাচা চাচিও আমাদের সাথে খেয়ে নিলেন। আমি সাবরিনার রুমে চলে গেলাম। এদিকে সাবরিনার চাচি সাবরিনাকে বললেন, সাবরিনা, তোর জামাইটা কিন্তু অনেক ভালো। দেখলি না আমাদের সাথে কত সুন্দর করে কথা বললো। তা তোর শ্বশুর বাড়ির লোকজন সবাই ভালো তো? আর অবশ্যই ভালো হবারই কথা, কারণ তোর মামার বাড়ি বলে কথা। জি চাচি, সবাই ভালো। সাবরিনার চাচা চাচি চলে গেলেন।
সাবিনা তার মায়ের সাথে কাজে সাহায্য করতে থাকলো। তোর এখানে কাজ করতে হবে না, তুই রাহাতের কাছে যা, এতক্ষণ ধরে একা একা বসে আছে। এদিকে আমি সাবিনার রুমটা দেখতে থাকলাম। কত সুন্দর পরিপাটি সাবিনার রুম। টেবিলে অনেক বই। টেবিলে গিয়ে বসলাম বইগুলো দেখার জন্য। বইগুলো দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো একটা ডায়েরির দিকে। ডায়েরিটা হাতে নিলাম, বুঝলাম এটা সাবরিনার। ডায়েরিটা খুলে এর ভেতরে যা লেখা দেখতে পেলাম তা দেখে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ডায়েরিতে লেখা ছিল, আমাকে নিয়ে দীর্ঘ 7 বছরের ভালোবাসা। 7টা বছর ধরে সাবরিনা আমায় ভালোবাসে। ডায়েরিটা পড়ছি। রাহাত ভাইয়া, ছোটবেলা থেকেই আমি তোমায় পছন্দ করতাম। তোমার সাথে গল্প করতে চাইতাম, খেলতে চাইতাম, তোমার পাশে থাকতে খুব ভালো লাগতো। এই পছন্দ থেকে কবে যে তোমায় ভালোবাসতে শুরু করেছি তা আমি নিজেই বুঝতে পারিনি। যেদিন শুনি আপনি বিদেশ চলে যাবেন সেদিন অনেক কেঁদেছি। ভেবেছিলাম আপনাকে বুঝি হারিয়ে ফেলেছি। সাহস করে বলে উঠতে পারিনি যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি বিদেশ চলে গেলেন। আমি প্রতিদিন আপনার ফটো দেখে কাটিয়ে নিতাম। আপনার ফটোর সাথে কথা বলতাম। আপনার সাথে কথা বলতে অনেক ইচ্ছা হতো, কিন্তু লজ্জা আর ভয়ে নিজের থেকে কথা বলিনি, আর আপনিও আমার সাথে কথা বলেননি। এভাবে দিন কাটতে থাকলো। সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম সেদিন, যেদিন শুনেছিলাম আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর শুনলাম আপনি একেবারে দেশে চলে আসবেন। সেদিন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। কবে আপনি আসবেন, কবে আপনার সাথে আমার বিয়ে হবে। এর মধ্যে আপনি দেশে চলে আসলেন। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। আর কিছু লেখা নেই, হয়তো আর লেখার সময় পাইনি। আমি টেবিলে থাকা অবস্থায় ডায়েরিটা ধরে ভাবতে লাগলাম, একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে এতটা ভালোবাসে। 7-7টা বছর ধরে আমায় ভালোবাসে, অথচ একটা দিন মুখ খুলেও বলতে পারিনি ভালোবাসার কথা। এমন সময় সাবরিনা রুমে আসলো। কি করছো টেবিলে বসে? না, কিছু না, এমনিতেই বসে আছি। এ কি, আপনার হাতে আমার ডায়েরি? তাহলে কি আপনি আমার সব লেখা পড়ে নিয়েছেন? পড়ে নিয়েছি। তুমি এভাবে 7-7টা বছর থাকতে পারলে? আমায় একবার তো বলতে পারতে যে আমায় ভালোবাসো। আমি কল্পনাও করতে পারিনি যে একটা মেয়ে আমায় এতটা ভালোবাসতে পারে, তাও আবার 7টা বছর ধরে। যে ভালোবাসার কথা কেউ জানে না, এমনকি যাকে ভালোবাসে সেও জানে না। ভালোবাসি বলেই কি বলতে হবে যে তাকে ভালোবাসি? আর কাউকে যদি মন থেকে ভালোবাসো তাহলে তাকে অবশ্যই পাওয়া যায়। আর আপনাকে তো আমি আমার জীবন সাথী হিসেবে পেয়েই গেলাম। আমি যদি অন্য কাউকে ভালোবাসতাম বা বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? হতে দিইনি তো, এই যে আপনি আমার হয়ে গেছেন। তারপর আমি সাবরিনাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। সেও আমায় জড়িয়ে ধরলো। খুব ভালোবাসো বুঝি আমায়? আমিও তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। আপনাকে অনেক অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। তারপর আমরা বিছানায় গিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে চলে গেলাম এক অনুভূতির রাজ্যে। পরের দিন সকালে সাবরিনা গোসল করে এসে আমায় ডাক দিল। এই রাহাত, ওঠেন। আর কতক্ষণ ঘুমাবেন? নাস্তা করতে হবে তো। এখন না, আর একটু ঘুমাই। না, অনেক ঘুমিয়েছেন, আর ঘুমোতে হবে না। আমি ঘুম থেকে উঠে দেখি সাবরিনা বেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে। সাবরিনাকে একটানে আমার কোলে নিয়ে নিলাম। একটু আদর দাও, তাহলে গোসল করতে যাব। রাতে তো অনেক আদর হলো, এখন আবার। সাবরিনা আমার গালে একটা চুমু দিয়ে দৌড়ে পালালো। তারপর গোসল করে নাস্তা করলাম। ফুপু ফুপাজিও আরাফাতের সাথে সময় কাটালাম। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। সাবরিনা আমায় এতটা ভালোবাসে, এটাতে আমার অনেক ভালো লাগছিল। আমাদের দিনটা ভালোই যাচ্ছিল। আমি আব্বুর অফিসের হাল ধরলাম। আমাদের ব্যবসাটাও ভালো চলছিল। আজ 10 মাস চলছে আমার অনাগত সন্তান সাবরিনার গর্বে। আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান হলো। আব্বু আম্মু, ফুপু ফুপাজি, নিহা, আমি, সাবরিনা, আমরা সবাই খুশি। বাড়িতে সবাইকে দাওয়াত করা হলো আমার মেয়ের আকিকার জন্য। মেয়ের নাম ঠিক হলো আবিদা সুলতানা সারা। আমার আর সাবরিনার সম্পর্কটাও অনেক ভালো কাটছে। ছুটির দিনে তাকে নিয়ে ঘুরতে যাই, তার সাথে অনেক গল্প করি। এক কথায় আমরা হ্যাপি ফ্যামিলি। এখন সারা 3 বছরের শিশু। সারা বাসা সে একাই মাতিয়ে রাখে। আব্বু আম্মুর চোখের মনি সে। আব্বু আম্মু সারাকে ছাড়া কিছুই বুঝে না। ফুপু ফুপাজিরও ক্ষেত্রেও তেমন। সারা দেখতে একদম তার মায়ের মতো। রূপে যেমন সুন্দর তেমনি কথাবার্তাও চঞ্চল। রাতে অফিস থেকে বাসায় ফিরলাম। রুমে গিয়ে দেখি
সারা বিছানায় বসে খেলছে। কি করে আমার সারা মামুনি? বাবা তুমি এসেছো? এই তো আমি খেলতেছি। ও, আমার মামুনিটা তাহলে খেলা করছে। এমন সময় সাবরিনা রুমে আসলো। বাপ মেয়ের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে শুনি? বাবা জানো, আম্মু আজকে আমার খুব বকেছে আর বলেছে আমি নাকি দুধ হয়ে গেছি, আর বলেছে আমাকে নাকি মাপবে। সত্যি নাকি সাবরিনা? আমার মামুনিকে তুমি বকেছ? তো কি করব শুনি? বাপ মেয়ে দুজনেই এখন খুব দুষ্টু। কি আমি দুষ্ট? তাহলে দেখো কি করি। এই বলে সাবরিনাকে পাঁচ কোলে করে বিছানায় তুলে নিলাম। বিছানায় এখন আমরা তিনজন। আমার এখানে শুয়ে থাকলে চলবে না, আমার অনেক কাজ আছে। তোমরা বাপ মেয়ে শুয়ে থাকো, তোমাদের তো কোনো কাজ নেই। রাহাত। সাবরিনা, আমরা অনেক সুখী আমাদের পরিবার আর আমাদের মেয়ে নিয়ে, তাই না? আই লাভ ইউ বাবা এবং আম্মু। আমাদের জীবনটা যেন সারা জীবনই এইভাবে সুখী শান্তিতে কাটে। সবাই দোয়া করবেন।